পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়োগে আপত্তি তুলেছেন দলেরই একাধিক বিধায়ক। সূত্রের খবর, এই বিষয়ে তারা ইমেল করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। প্রথমে 4 কর্পোরেশন, তারপর রাজ্যে শতাধিক পুরসভার ভোট, কিন্তু তার আগে সাংগঠনিক রদবদলকে কেন্দ্র করে বঙ্গ বিজেপিতে গৃহদাহ কার্যত দাবানলের আকার নিচ্ছে। উত্তর 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, একের পর এক জেলায় বিজেপির অন্দরে ছড়াচ্ছে ক্ষোভের আগুন। সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা সভাপতি বদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বাঁকুড়া ও পুরুলিয়ার একাধিক বিজেপি বিধায়ক ইমেল করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। আর এই নিয়েই শোরগোল পড়ে গেছে জঙ্গলমহলের 2 জেলায়। সম্প্রতি পুরুলিয়ার সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি করা হয় বিবেক রাঙ্গাকে, বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে সুনীল রুদ্রমণ্ডল ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পদে বিল্লেশ্বর সিংহকে বসানো হয়। কিন্তু সূত্রের খবর, পুরুলিয়া জেলা বিজেপির সভাপতিকে নিয়ে আপত্তি জানিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বকে ইমেল করেছেন পুরুলিয়া জেলার 5 বিজেপি বিধায়ক। বাঁকুড়ায় 2 সাংগঠনিক জেলা সভাপতির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন বাঁকুড়া জেলার 2 বিজেপি বিধায়ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 2 জেলাতেই বিধানসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি, আর সেখানেই এখন সভাপতি নিয়োগ নিয়ে ক্ষোভ বিক্ষোভ। ভোটের আগে থেকে বিজেপিতে দখলদারির লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। সব থেকে লক্ষণীয়, বিজেপির যে নেতৃত্বকে তাদের দলের লোকেরাই মানেন না, দলের একটা বড় অংশই মানেন না। তো মানুষ যে মানবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপির যে ঘটনাক্রম তাতে প্রমাণিত হচ্ছে এই বিজেপি নেতৃত্ব তারা দলেও গ্রহণযোগ্য নন, জনতার দরবারেও গ্রহণযোগ্য নন। এটা কে কোন দলে আছে কেউ জানে না। এখন যেটা দাঁড়িয়েছে, এটা মুসল পর্ব বিজেপির, সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবং বিজেপি দেশেই তার যে দাপট নিয়ে চলতে চাইছিল বেঠিক, সেটা মানুষ ধরে ফেলেছে এবং মানুষের কাছে বিজেপির গ্রহণযোগ্যতা ক্রমশ কমছে। কোনো বিষয় নিয়ে তারা চিঠি করেছেন, পার্টির একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে সেগুলো চিন্তা ভাবনা হবে। বিজেপিতে একটা সাংগঠনিক দল, সেই অনুসারে নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে সমস্ত কিছু হবে। পুরো ভোটের আগে বঙ্গ বিজেপি নেতৃত্ব কিভাবে এই পরিস্থিতি সামাল দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সন্দীপ সমাদ্দার, পূর্ণেন্দু সিংহ, মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। সামনেই পুরো ভোট রয়েছে, কিন্তু বিজেপি, রাজ্য বিজেপির অন্দরে যে ফাটল ধরেছে সেই ছবিটা কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে শান্তনু ঠাকুর সহ যে বিক্ষুব্ধরা রয়েছেন তারা নিজেরা বৈঠক করেছেন, তারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, ফোনে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা হয়েছে। এবং গতকাল অমিতাভ চক্রবর্তী, যার বিরুদ্ধে মূলত সোচ্চার হয়েছিলেন শান্তনু ঠাকুর সহ বিদ্রোহী যারা, বিক্ষুব্ধ যারা, সেই অমিতাভ চক্রবর্তীও কিন্তু এবার দিল্লির দ্বারস্থ হলেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, কিন্তু তিনিও কথা বললেন। অর্থাৎ যে রাজনৈতিক তরজাটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব দ্রুত মিটছে এমনটা নয়, বরং গতকাল এই পুরো নির্বাচন নিয়ে যে বিজেপির যে বৈঠক ছিল সেখানেও কিন্তু শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ 2 বিজেপি বিধায়ক তারা অনুপস্থিত ছিলেন। রাজ্য বিজেপির অন্দরে টানাপোড়েনের জল গড়ালো দিল্লি অবধি। সূত্রের খবর, এক পক্ষ আগেই বিস্তারিত বিবরণ সহ কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠিয়েছেন। এবার অপরপক্ষ ফোনে দিল্লির শীর্ষ নেতৃত্বকে ক্ষোভের কথা জানিয়ে দিয়েছে বলে সূত্রের দাবি, যা দেখে অনেকেই বলছেন পুরো ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে ফাটল বোঝা তো দূরের কথা, তারও চড়া হচ্ছে। বনগাঁর বিক্ষুব্ধ বিজেপি নেতারা ইতিমধ্যেই একাধিকবার বৈঠকে বসছেন। শীতের দুপুরে পিকনিক করে কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, নাম না করে বিস্ফোরক অভিযোগও করেছেন, যার পর রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর নামে এমন পোস্টার পড়েছে। এরপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট পাঠান রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, যেখানে শান্তনু ঠাকুর সহ বঙ্গ বিজেপির 10 বিক্ষুব্ধ নেতার নাম আছে বলে সূত্রের দাবি। অন্যদিকে সূত্রের দাবি, শান্তনু ঠাকুরের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের ফোনে কথা হয়েছে। শান্তনু দিল্লি নেতৃত্বকে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন বলে সূত্রের দাবি। ভোটের আগে থেকে বিজেপিতে দখলদারির লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। বিজেপির যে নেতৃত্বকে তাদের দলের লোকেরাই মানেন না, দলের একটা বড় অংশই মানেন না। তো মানুষ যে মানবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অমিতাভ চক্রবর্তী কে কেউ জানে না, অথবা শান্তনু ঠাকুর একেবারে তৃণমূলের নেতা পরিবার, ঠাকুর বাড়ির পরিবার, তৃণমূলের মন্ত্রী পরিবার,
অতএব সেখান থেকে সরে গিয়ে বিজেপি এখন বিজেপির মন্ত্রী, তাহলে শান্তনু ঠাকুর না অমিতাভ চক্রবর্তী? বোঝা যাচ্ছে যে বিজেপি পার্টিটার রেলিভেন্স ক্রমশ এ রাজ্যে নষ্ট হচ্ছে। ঠিক এই আবহেই বৃহস্পতিবার বনগাঁ পুরভোটের জন্য প্রস্তুতি বৈঠক ডেকেছিল বিজেপি, কিন্তু সেখানে গড়হাজির রইলেন শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপির দুই নেতা, জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল এবং বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, যিনি এর আগেই বিজেপির নতুন রাজ্য কমিটিতে মতুয়া প্রতিনিধি না থাকায় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে তিনি পুরভোটের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে পারেননি। যদিও বিজেপির একটি সূত্রের দাবি, ঘনিষ্ঠ মহলে নতুন সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। কর্মীদের মনোবল তলানিতে বলেও আক্ষেপ করেছেন। এবারের বিধানসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলের নিরিখে বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডের মধ্যে 21টিতেই এগিয়ে বিজেপি। কিন্তু এই টানাপোড়েনের পর আসন্ন পুরভোটে কি এই ফল ধরে রাখতে পারবে বিজেপি? সেই প্রশ্নটা ক্রমশ জোরালো হচ্ছে। সমীরণ পাল, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। চলে আসছে পরের খবরে। বিরোধী দলনেতার পদ ক্যাবিনেট মন্ত্রী সমতুল, রাজ্যের উচিত মর্যাদা দেওয়া। রাত 8টার পর শুভেন্দুর বাড়ির কাছে মাইক বাজানো যাবে না। শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন নেতাই যেতে বাধা দিল পুলিশ? এই নিয়ে ব্যাখ্যা চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে 1 সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন রাজ্যপাল। এই নিয়ে রাজনৈতিক চাপানুতরের আবহে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, রাজ্যের বিরোধী নেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল, রাজ্য সরকারের উচিত সেটাকে মর্যাদা দেওয়া। সম্প্রতি কলকাতা হাইকোর্টে নিরাপত্তা সংক্রান্ত একটি মামলা করেন শুভেন্দু অধিকারী। সেখানে তার বক্তব্য ছিল, বিরোধী দলনেতা হিসেবে তিনি Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, তবে কোথাও যাতায়াত করলে সেটা তো রাজ্য পুলিশের দায়িত্ব। বিভিন্ন সময় দেখা যাচ্ছে তার যাতায়াতের সময় রাস্তায় বিক্ষোভ দেখানো হচ্ছে, এমনকি বাড়ির সামনে রাত পর্যন্ত মাইক বাজানো হচ্ছে। 7ই জানুয়ারি নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শুভেন্দুর কাঁথির বাড়ির সামনে মাঝরাত অবধি উচ্চস্বরে মাইক বাজানো, বাড়ির দরজা জানালা লক্ষ্য করে সিসি ক্যামেরা লাগানোয় ব্যক্তি গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়। মামলাতে এইসব প্রসঙ্গ ওঠে। নেতাই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফে বলা হয়, ওই দিন নেতাইতে আগে থেকেই একটি কর্মসূচি চলছিল, শুভেন্দু অধিকারীকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। তাকে বলা হয়েছিল ওই কর্মসূচি শেষ হলেই আপনি ওখানে যাবেন, কিন্তু তিনি কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কোনোভাবেই শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করা হয়নি। এরপরেই বিচারপতি রাজশেখর মান্থা বলেন, রাত 8টার পর শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকাতে কোনো রকম মাইক বাজানো যাবে না। রাজ্যের নথি অনুযায়ী শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকা স্পর্শকাতর এলাকার মধ্যে পড়ে, তাই সেখানে কোনো রকম রাজনৈতিক সভা বা মিটিং মিছিলের অনুমতি দেওয়া নিয়ে রাজ্য তার অবস্থান আদালতে জানাবে। শুভেন্দু অধিকারীর বাড়ির এলাকায় কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে তা সিআরপিএফ ও রাজ্য পুলিশ আলোচনার ভিত্তিতে ঠিক করবে। শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গিয়ে আপনি পরিকল্পিতভাবে ডিজে বাজাবেন, অশ্রাব্য গালিগালাজ করবেন, এটা কি কোনো সুস্থ স্বাভাবিক ব্যবস্থা? তো স্বাভাবিকভাবেই হাইকোর্ট রায় দিয়েছে। এখন কোর্টের রায় তৃণমূল কংগ্রেস মানবে না, কারণ তৃণমূল কংগ্রেসের বিচার ব্যবস্থার উপরেও কোনো আস্থা নেই। মহামান্য হাইকোর্টকে আমি পূর্ণ সম্মান দিও আমি বলছি, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যদি 8টার পর মাইক বাজানো না যায়, তাহলে শুভেন্দু অধিকারীরও অধিকার নেই 8টার পর বাংলার কোনো প্রান্তে সে চিৎকার করবে আর অন্য পাড়ার লোকের বাড়ির সামনে মাইক বাজবে, এটা হতে পারে না। 14ই ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে পিছনের সারিতে রয়েছে বাংলা। এখন অবধি বাংলায় কিশোর কিশোরীদের 53% ভ্যাকসিনেশন হয়েছে। গতকাল এই পরিসংখ্যান প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষজ্ঞদের যেটা পরামর্শ, করোনা বৃদ্ধির মধ্যে ভ্যাকসিনেশনের গতি বাড়ানোর দিকে নজর দিতে হবে প্রশাসনকে। সুনামির চেহারা নিয়েছে করোনার তৃতীয় ঢেউ। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 3 লক্ষ পার। বুধবারের তুলনায় বৃহস্পতিবার 12% বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যা 500 দোরগোড়ায়। রাজ্যেও দৈনিক সংক্রমণ 10,000-এর বেশি। গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যু। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী অ্যাক্টিভ কেসে নিরিখে গোটা দেশে 5ম স্থানে বাংলা। दूसरी सर्ज की तुलना में तीसरी सर्ज में एक्टिव केसेस के मुकाबले होने वाली मृत्यु बहुत सिग्निफिकेंटली घट गई हैं। और दूसरा,
दूसरी सर्ज की तुलना में तीसरी सर्ज में जो वैक्सीनेटेड आबादी है वो सिग्निफिकेंटली बढ़ गई है, 2% से बढ़कर 72% हो गई है। तो हम ये बताना चाहते हैं कि वैक्सीनेशन का प्रभाव होता है। এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই ভ্যাকসিনই যখন ভরসা, তখন কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে 15 থেকে 18 বয়সীদের ভ্যাকসিনেশনে পিছিয়ে রয়েছে বাংলা। গত 17 দিনে রাজ্যে 15 থেকে 18 বছর বয়সীদের 53% ভ্যাকসিন পেয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যান বলছে 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সবচেয়ে উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। 93% ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে দক্ষিণের এই রাজ্যে। এরপর যথাক্রমে হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট, কর্ণাটকের মতো রাজ্য রয়েছে। কেন্দ্রের তালিকায় সবচেয়ে নিচে এক সারিতে রয়েছে বাংলা এবং দাদরা ও নগর হাভেলি। এই প্রেক্ষাপটে কিশোর কিশোরীদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করতে হবে বলে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শুধু তো ওমিক্রন এখানে নাই, এখানে কিন্তু মিক্সড পজিশন আছে, মানে ডেল্টা স্ট্রেনও রয়েছে। প্রথম এবং দ্বিতীয়ভাবে আমরা দেখেছি ডেল্টা স্ট্রেনে যখন আক্রান্ত হয়েছে তখন বাচ্চাদের মধ্যে পরবর্তীকালে এমআইসিও দেখা গেছে। সুতরাং বাচ্চারা যদি ভ্যাকসিনটা নেয় তাহলে সে এমআইসির প্রবাবিলিটিটাও কমবে। আমাদের আরেকটু বাড়তি উৎসাহ দিয়ে মানুষজনকে বোঝাতে হবে পশ্চিমবঙ্গবাসীদের এই বয়সী 15 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের যাতে ভ্যাকসিনেশনের কাজটার জন্য তারা এগিয়ে আসেন। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনো অবধি সারা দেশে 94% মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন, 71% মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ। জাতীয় গড়ের তুলনায় এখনো পিছিয়ে রয়েছে বাংলা। বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।